ক্লাস 12 তোমাদের খাদ্য উৎপাদনের উন্নতি সাধনে আমরা ফার্স্ট পার্টটা অলরেডি পড়ে নিয়েছিলাম। তোমাদের 4টে পয়েন্ট পর্যন্ত আমি পড়িয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি তোমাদের হেক্সাপ্লয়েডি গম তৈরি, মানে অ্যাকচুয়ালি পলিপ্লয়েড প্রজনন, অ্যালোপলিপ্লয়েড আর অটোপলিপ্লয়েড তৈরির পদ্ধতিটা পর্যন্ত বলেছিলাম। আশা করি সবাই পড়েও নিয়েছে তোমাদের। তা এরপরে যে বিষয়টা ছিল যে উদ্ভিদ প্রজননেরই আর একটা পার্ট আমাদের বাকি রয়ে গেছে, তো সেটাই আজকে আমি করাবো। তা বিষয়গুলো কিন্তু দেখবে খুব একটা কঠিন নয়, কিন্তু আমি তোমাদের কীভাবে রেডি করবে বলে দিচ্ছি। হয়তো ডেসক্রিপশন করতে গেলে অনেক সব লেন্দি হয়ে যাবে। পড়বে কিন্তু প্রত্যেকটা ভালো করে রিডিং দিয়ে, তার কারণ শর্ট কোশ্চেন করার জন্য মেনলি যেটা করবে সেটা হচ্ছে হয়তো বলবে তোমাদের যে অ্যাকচুয়ালি যে অ্যালোপলিপ্লয়েড বলতে কী বোঝে, 2 নাম্বার দিয়ে দেবে তোমাদের কোশ্চেন। তা সেটাকে লেখার মতন কিন্তু অ্যান্সারটা তোমাদেরকে রেডি করতে হবে। তা এগুলো কিন্তু প্রত্যেকটাই সেভাবে পড়বে, ঠিক আছে? টানা কিন্তু বড় লেন্থি কোশ্চেন কিন্তু পড়বে না। তো যাই হোক, আমি তোমাদের ফার্স্ট এর পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের মিউটেশন ব্রিডিং রয়েছে। যে অ্যাকচুয়ালি মিউটেশন ব্রিডিং কি, তা মিউটেশন কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো যে মিউটেশন কি করে ঘটে। তা অ্যাকচুয়ালি মিউটাজেনের প্রভাবে কোনো জিনের পরিবর্তন ঘটানোটাকেই বলা হচ্ছে মিউটেশন। তা যখন প্রাকৃতিকভাবে ঘটে সেটা প্রাকৃতিক মিউটেশন, কিন্তু আমরা এখানে উদ্ভিদের প্রজননের কাজে কোনো মিউটাজেনকে দিয়ে যখন তার মিউটেশন ঘটিয়ে দেব এবং তার উন্নতি সাধন করব, অ্যাকচুয়ালি মিউটেশন মানেই কিন্তু সবসময় যে ভালো জিনিস হয় সেটা কিন্তু নয়। মিউটেশনের জন্য অনেক ক্ষতিকারক জিনিসও হতে পারে। সেই জন্য আমরা এখানে কিন্তু ভালো জিনিসটাই নেব, মানে কাঙ্ক্ষিত যে জিনিসটা আমরা চাইছি সেই জিনিসটা যখন পাবো, তা সেই জিনিসটা আমাদের এখানেতে করা হবে। তো যাই হোক, আচ্ছা 1 মিনিট, লাইটটা একটু কম আছে, আমি একটু লাইটটা বাড়িয়ে দিই। তা এই মিউটেশন ব্রিডিং এর করার জন্য আমাদের কি কি মিউটাজেন আমরা বাহ্যিকভাবে প্রয়োগ করতে পারি। তা মিউটাজেন মানে তোমরা আগেও পড়েছো, এগুলো ক্লাস 10এও পড়ে এসেছিলে যে মিউটাজেন অ্যাকচুয়ালি কি, বা জেনেটিক্স চ্যাপ্টারে তোমরা পড়বে যে অ্যাকচুয়ালি মিউটাজেন। তা মিউটাজেন জিনিসটা কি, যারা আমাদের জিনগত লেভেলে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। তো সেটা কোনো রেডিয়েশন বা রে হতে পারে, কোনো রাসায়নিক বস্তু হতে পারে, অথবা আয়োনাইজ কোনো রে হতে পারে। মানে রে হলো দুটো ভাগ হয়, একটা আয়োনাইজড একটা নন আয়োনাইজড। আর একটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পদার্থ। তো তোমাদের বইটা যে দেখবে যে মিউটাজেনের যে প্রকারভেদ আছে, একটা অঙ্গ উদ্ভিদ অঙ্গ নির্বাচন আর একটা হচ্ছে মিউটাজেন নির্বাচন। তা উদ্ভিদ অঙ্গ মানে কোনটা আমরা প্রজনন করবো সেটা, আর মিউটাজেন কোনটা নেব সেটা। তা মিউটাজেন একটা ছক দেওয়া আছে, দেখো ভৌত মিউটাজেন, রাসায়নিক মিউটাজেন। ভৌত মিউটাজেনের মধ্যে ভাগ করা হয়েছে আয়োনাইজিং আর নন আয়োনাইজিং। তা এক্স রে, বিটা রে, গামা রে নিশ্চিত জানে এগুলো আয়োনাইজিং। আর ইউভি রে যেটা সূর্যলোকের মধ্যে থাকে সেটা হচ্ছে আমাদের নন আয়োনাইজিং। এছাড়া যে রাসায়নিক মিউটাজেন, এটা একটু স্টার চিহ্ন দিয়ে রাখো। তাই এই স্টার চিহ্ন দিয়ে কেন বলছি, কারণ তোমাদের অনেক সময় একটা মিউটাজেনের নামও জানতে চাইতে পারে, যেটা যেটা হচ্ছে মিউটেশন ব্রিডিংয়ে ব্যবহার করা হয়। তা যেটা বলেছে দেখো বেস অ্যানালগ 5 ব্রোমো ইউরাসিল, আর যেটা হচ্ছে অ্যালকালাইন উপাদানের মধ্যে ইথাইল মিথেন সালফোনেট, আর একটা হচ্ছে ডিএক্স ডাইমিথাইল সালফেট। তা মিথাইল কিন্তু খুবই মারাত্মক জিনিস, নিশ্চয়ই সেটা জানো যে সেটা বিষাক্ত পদার্থের মধ্যে পড়ে। তা এই মিউটাজেনের প্রভাবে উদ্ভিদের দেহে যখন প্রয়োগ করা হয় তখন কি হয়, অ্যাকচুয়ালি 4 প্রকারের বীজ তৈরি হয়। সেটা কি না, একটা হচ্ছে বীজ, মানে আমরা ধরো মিউটাজেন প্রয়োগ করলাম কোনো একটা উদ্ভিদ অঙ্গের উপর, সেখান থেকে আমরা 4টে রেজাল্ট পাবো, যে 4টে বীজ তৈরি হবে। একটা হচ্ছে যার কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ যেটা যেমন ছিল তেমনই থেকে গেছে, কোনো মিউটেশনের প্রভাব নেই। আর একটা হচ্ছে কি না, মিউটেশনের প্রভাবে যেটা গেল যে বীজটা ক্ষতিকারক বা অবাঞ্ছিত বৈশিষ্ট্যের আগমন ঘটে গেছে, মানে যেটা আমরা চাইছি না সেটা এসে গেছে। আর একটা কি হবে না, যেটা হচ্ছে বীজ মৃত হবে, অর্থাৎ যে বীজগুলো কিন্তু এই মিউটাজেনটা নিতে পারেনি, অর্থাৎ তারা মারা গেছে। আর একটা যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ যেটা হচ্ছে আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য উদ্ভব ঘটবে, সেখান থেকে বীজ নির্বাচন করা হবে এবং সেই বীজকে পরবর্তী ক্ষেত্রে কয়েকজন চাষ করে তার রেজাল্ট দেখা হবে যে সেই মিউটাজেনটার প্রভাবটা স্থায়ী হয়েছে কিনা, এবং তারপর সেই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত গাছগুলোকে আমাদের চাষিদের মধ্যে দেওয়া হবে চাষ করার জন্য। তা এই হচ্ছে মিউটেশন ব্রিডিং। তাছাড়া আর কিন্তু নেই কিছু বিশেষের মধ্যে। এবার যেটা হচ্ছে কি না, এগুলো কার মধ্যে করা হয়েছে, যেমন সোনেরা 64, এগুলো তোমাদের উদাহরণ শুধু দেখে রাখবে। কলরাডো, তারপর হচ্ছে পুইটা, যেটা হচ্ছে তোমার INTACL অধিক উৎপাদনশীল আগাছানাশক, বা পুষা 408 ব্লাইট বা উইল রোগ প্রতিরোধী ধান তৈরি করা, উচ্চ ফলনশীল মুগ,
খরা প্রতিরোধী মেপিল মিউট্যান্ট টমেটো বা খর্ব কিন্তু উচ্চ ফলনশীল বার্লি তৈরি ইত্যাদি। আর পদ্ধতিটা তো বুঝতেই পারছো, রে প্রয়োগ করে বা মিউটেজেন প্রয়োগ করে তার ঘটানো হয়েছে। তারপরে পাত্তায় যে দেখবে যে পরিব্যক্তিজনিত ভ্যারাইটিস কী কী চাষ করা হয়েছে তার দুটো একটা নাম মনে রাখতে মনে রাখবে, ভারতের ক্ষেত্রে কোনটা করা হয়েছে সেগুলো। তা এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দেবে তোমরা এবং 2 নাম্বার বলে লিখে রাখবে, সেটা হচ্ছে হেটারোসিস বা সংকর তেজ। তা হেটারোসিস অ্যাকচুয়ালি কী করা হয় এখানেতে, আমি 6 নম্বরে চলে আসবো, যেটা হচ্ছে হেটারোসিস। হেটারোসিসে কি করা হয়েছে, হেটারোসিস বা এটাকে বলা হচ্ছে সংকর তেজ। সংকর তেজ কথার অর্থ হচ্ছে বা এটাকে বলা হবে হাইব্রিড ভিগর। ধরো যে দুটো উদ্ভিদ নেওয়া হচ্ছে যাদের মধ্যে ক্রস করানো হচ্ছে বা হাইব্রিডাইজেশন ঘটানো হচ্ছে, যদি তারা যে দুটো উদ্ভিদ নেওয়া হয়েছে তার থেকে উন্নত বৈশিষ্ট্যের হয়, তখন তাকে বলা হবে সংকর তেজ বা হাইব্রিড ভিগর বা হেটারোসিস। অ্যাকচুয়ালি আর কিছু নয় বিষয়টা, তাহলে দুটি উদ্ভিদের সংকরণের ফলে যে উৎপাদিত যে সংকর উদ্ভিদটা হবে সেটা যদি এদের থেকে বেশি উন্নতশীল হয়, কোন কোন দিক দিয়ে গুণগত মধ্যে উন্নতশীল হবে না, অধিক ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা। তা এইগুলো যদি হয় তখন তাকে বলা হবে হেটারোসিস বা সেই উদ্ভিদটাকে। আর বিজ্ঞানী সাল 1914 খ্রিস্টাব্দে প্রথম হেটারোসিস শব্দটি ব্যবহার করে। তা এগুলোর জন্য কি করা হয়েছে, পাতা, ফুল, বীজের সার্বিক উৎপাদন বৃদ্ধি ঘটানো হয়েছে। তা 2 নম্বর লিখে কাকে বলে, তার সঙ্গে বৈশিষ্ট্য, যে হেটারোসিস উদ্ভিদগুলোর কী কী বৈশিষ্ট্য থাকে সেটা একটু দিয়ে দেবে, 2-4টে দিয়ে দিলেও হবে। জনিত উদ্ভিদের তুলনায় দ্রুত হারে সংকর উদ্ভিদ সৃষ্টি করা, ফলের আয়তন এবং সংখ্যা বৃদ্ধি ঘটানো, অনেক ক্ষেত্রে সংকর উদ্ভিদের নিষেক ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি পায়, অধিক রোগ প্রতিরোধ ক্ষমতা, সংকর উদ্ভিদের অভিযোজন ক্ষমতা ইত্যাদি। তা এই হচ্ছে আমাদের হেটারোসিস বা হাইব্রিড ভিগর, আর কিছুই না, এটা 2 নম্বরের জন্য রেডি করবে শুধু। এরপরে চলে আসবো আমরা 7 নম্বরে। 7 নম্বরে যেটা আছে আমাদের, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জিন ক্লোনিং বা জিন প্রযুক্তি। আচ্ছা, আমি এটা একটু বলতে তোমাদের বলে দেবো জিন প্রযুক্তি, যে এই জিন প্রযুক্তি এখানে যা পড়ছো সেম অ্যাজ আমাদেরকে পড়তে হবে কিন্তু বায়োটেকনোলজিতে। তা সেখানেও কিন্তু জিন প্রযুক্তি এইভাবেই ঘটানো হয়, এখানে একটু ছোট করে পড়বে, সেখানে পুরো পদ্ধতিটাকে ডেসক্রিপশন আমরা পড়বো। এটা উদ্ভিদের ক্ষেত্রে করা হয়েছে, এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রেও করা হবে তখন, ঠিক আছে। তা জিন প্রযুক্তি অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি এক কথায় যে আমরা নিজেদের পছন্দ মতো কোনো উদ্ভিদ সৃষ্টি করব, সেটা তার জিনগত পরিবর্তন ঘটিয়ে বা সেই ধরনের জিনকে আনয়ন করে তার বৈশিষ্ট্যের সে আগমন ঘটানো। তা এটাই হচ্ছে জিন প্রযুক্তির একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তা এর জন্য আমরা জিন প্রযুক্তি করতে গেলে যেটা সব থেকে বেশি টেকনোলজিটা দরকার, সেটাকে বলা হয় আরডিএনএ টেকনোলজি। আরডিএনএ নামটা একটু মনে রাখবে, কারণ এটা তখন আবার লাগবে। এই আরডিএনএ পুরো কথাটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, অর্থাৎ আমরা রিকম্বিনেন্ট ঘটিয়ে, ধরো সাপোজ কোনো একটা উদ্ভিদের এই জিন সজ্জা ছিল, সেই জিন সজ্জার মধ্যে আমরা নতুন কোনো জিনকে এখানেতে ঢোকাবো, ঢুকিয়ে তার জিনের আমরা প্রকল্প নেবো যে কি জিনটাকে তৈরি করা হচ্ছে। তারপর সেই জিনটাকে কি করা হবে, উদ্ভিদের দেহে প্রবেশ করানো হবে, প্রবেশ করিয়ে তার নতুন জিন তৈরি করা হবে এবং সেই জিনটাকে উদ্ভিদের মধ্যে অ্যাপ্লাই করে যে উদ্ভিদটা তৈরি হবে সেটাই হবে আরডিএনএ টেকনোলজিতে তৈরি এবং উন্নত জিন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হবে। এবং এর জন্য আমরা কি পদ্ধতিটা নেব, সেই পদ্ধতিটা খুবই সিম্পল। তা যেটা করা হয় এক কথায়, যে ধরো সাপোজ আমরা কোনো একটা উদ্ভিদের মধ্যে এই জিনটা নিয়ে আসছি, এই জিনটাকে তাহলে আমরা কোথা থেকে নেব, তাহলে যে উদ্ভিদের ধরো সাপোজ একটা বৈশিষ্ট্য আছে খরা প্রতিরোধী একটা উদ্ভিদ, সেই খরা প্রতিরোধী উদ্ভিদের বৈশিষ্ট্যটা আমরা নিয়ে আসবো এখানে। এই খরা প্রতিরোধী উদ্ভিদের বৈশিষ্ট্যটা আনার জন্য সাপোজ ধরো আমরা এই বৈশিষ্ট্যটা আমি লাল কালি দিয়ে দেখালাম, যে এখান থেকে আমরা নিয়ে আসছি, এখানে আমরা একে ঢোকাবো। এটা করার জন্য দুটো জিনিসের প্রয়োজন মাথায় রাখবে, কারণ এটা হচ্ছে তোমাদের বইয়ের মতো আমি বলছিলাম, মেন টেকনোলজিটাকে আমি ছোট করে বলে দিচ্ছি। সেটা কি করা হবে, মেন কথা হচ্ছে যে ডিএনএটাকে নিষ্কাশন করা হবে, যে উদ্ভিদ থেকে বৈশিষ্ট্যটাকে নেওয়া হচ্ছে, সেই জিনটাকে আমরা ডিএনএটাকে আগে কালেক্ট করবো। সেটা একটা সেল থেকেও ডিএনএ কালেক্ট করা যেতে পারে। ধরো সাপোজ আমি বাসমতি চালের একটা জিন নিয়েছি, সেটা একটা উদ্ভিদের মধ্যে সেই জিনটাকে আমি অ্যাপ্লাই করে তার সেই ফ্লেভারটাকে নিয়ে আসবো। তার জন্য আমরা কি করা হচ্ছে, সেই বাসমতি চালের মধ্যে থাকা সেই জিনটাকে আমরা প্রথমে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর যেটা করা হবে সেটা হচ্ছে কি না সেই জিনটাকে কাটতে হবে। তার জন্য দুটো এনজাইমসের এখানে খুব গুরুত্বপূর্ণ। একটাকে বলা হয় আরই এনজাইম, ঠিক আছে, যেটার দ্বারা রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস অর্থাৎ যারা ডিএনএ কে জিন স্থানে প্রত্যেকটা জিনকে আলাদা আলাদা করে কেটে দিতে পারে। তাহলে এটা কি বলা হয় মলিকুলার সিজার বা জৈব কাঁচি। আর একটা হচ্ছে মলিকুলার গ্লু অর্থাৎ যারা জিনকে জুড়ে দিতে পারে। তা এই দুটো উপাদানের প্রধান প্রয়োজন এবং এটা ঘটানোর জন্য মাথায় রাখবে যে সব থেকে বড় একটা ল্যাবের প্রয়োজন হয়, বায়োটেকনোলজি যুক্ত ল্যাব। এবং এই ল্যাব কিন্তু আমাদের দেশে খুব একটা প্রাচুর্যতা নেই, কারণ এখন রিসেন্টলি কিছু প্রাইভেট কোম্পানি বা বিদেশি কোম্পানি এফডিআই এর জন্য আমাদের দেশে এসেছে এবং তারা এই ধরনের কাজ করছে, কিন্তু ভারত সরকারের হাতে এই ধরনের কিন্তু সেই ধরনের কোনো ল্যাব বা গড়ে ওঠেনি। অর্থাৎ আমরা প্রযুক্তিগতভাবে খুব একটা ডেভেলপ করতে পারি, কিন্তু প্রাইভেট সংস্থার হাত ধরে কিন্তু টেকনোলজি আসছে আমাদের দেশে এবং সেই তারা এসে কিন্তু আমাদের দেশে এই ধরনের হাইব্রিড উদ্ভিদ তৈরি করছে এবং আরডিএনএ টেকনোলজির মাধ্যমে এই ধরনের উদ্ভিদ সৃষ্টি করছে। তা যাই হোক, বা বাইরের দেশ থেকেও এগুলোকে নিয়ে আসা হচ্ছে ঘটিয়ে। তা এখানে যেমন আছে আরই এনজাইম লাগবে, আর একটা হচ্ছে লাইগেজ, ডিএনএ লাইগেজ, যার কাজ কি না নির্দিষ্ট স্থানে জুড়ে দেবে তাকে, অর্থাৎ আরই কেটে দেবে, লাইগেজ জুড়ে দেবে। এই হচ্ছে মেন টেকনোলজি। এবার হচ্ছে কি না আমাকে বইয়েতে তোমাদের যেমন দেওয়া আছে খেয়াল করো যে ডিএনএ নিষ্কাশন, অর্থাৎ যে ডিএনএটাকে আমি চাইছি কাঙ্ক্ষিত ডিএনএটাকে তাকে নির্দিষ্ট স্থানেতে তাদেরকে নিষ্কাশন করতে হবে। তা চিলেক্স পদ্ধতিতে ক্লোরোফর্ম বা ফেনল প্রয়োগ করে সলিড যেটা হচ্ছে ফেজ নিষ্কাশন পদ্ধতিতে ডিএনএ অণুকে পৃথক করা হয়। তা এর অনেক পদ্ধতি আছে, আমি বলে রাখি প্রাণীদের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করা হয়, এখানে শুধু পদ্ধতির নামটা তোমরা উল্লেখ করে দেবে। নেক্সট জিন পৃথকীকরণ। তাহলে প্রথমে কোনো ক্রোমোজোমের ডিএনএ অণুর স্থানে স্থানে কাঙ্ক্ষিত জিনটিকে শনাক্ত করা এবং রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস, আন্ডারলাইন করবে বিষয়টা, দেখো আমি আলোচনা করেই দিয়েছি, আরই দ্বারা সেই জিনকে নির্দিষ্ট জিন স্থানেতে কেটে ফেলা। নেক্সট জিন ক্লোনিং করা। জিন ক্লোনিং করার কথা অর্থ হচ্ছে ধরো আমি একটা কোষ থেকে একটা ডিএনএ নিয়েছি, ধরো আমি যে কাঙ্ক্ষিত জিনটাকে নিয়েছি সেই জিনটাকে আমি আগে বার করে নিলাম, ধরো এটা জিনটা এটা। এবার এই ডিএনএ অসংখ্য ডিএনএ আমরা কপি তৈরি করব। সেই কপি তৈরি করার জন্য আমাদের দেশে কিন্তু একটা আমাদের দেশে বলবো না, এটা সব দেশেই তৈরি হয়ে গেছে, একটা মেশিন হয়ে গেছে, যেটা কি বলা হচ্ছে পিসিআর। পিসিআর টার্মটা শুনে থাকবে, যেটাকে বলা হচ্ছে পলিমেরেজ চেন রিঅ্যাকশন। অর্থাৎ আমরা এনজাইম দ্বারা এই ডিএনএ অসংখ্য ডিএনএ কপি তৈরি করে ফেলবো মেশিনের মাধ্যমে। ফলে কি হবে, এই জিনটার হুবাহু নকল কপি তৈরি হবে অসংখ্য। তা এই পিসিআর, আরেকটা তোমাদের এখানে টার্ম শুনে থাকবে আরটিপিসিআর, এটা বলা হয় রিয়েল টাইম পিসিআর, যেটা কিন্তু করোনা টেস্ট করার জন্য এই টেকনোলজিকে নেওয়া হয়েছে। সেখানে কি জিন আছে, ঠিক আছে, বা সেই আমাদের জিনোমের মধ্যে ভাইরাসের জিনোমটা ঢুকে আছে কিনা এই পদ্ধতিতে টেস্ট করা হয়, তবে আমরা চিহ্নিত করতে পারি আমাদের দেহে আমি করোনা পজিটিভ কিনা। তা এই পদ্ধতি মানে বুঝতেই পারছো একটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ পদ্ধতি এবং খুবই জটিল পদ্ধতি, যেখানে কিন্তু রেজাল্ট ভুল হতেও পারে, ঠিক হতেও পারে। সেক্ষেত্রে অনেক সময় রেজাল্ট কিন্তু এই জন্যই ভুল আসে। তো এখানে কিন্তু আমরা অনেক সময় দোষারোপ করি ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না, অ্যাকচুয়ালি তা নয় বিষয়টা টোটালটা একটা বড় ল্যাবের দরকার, যেখানে এই ধরনের মেশিনপত্রের দরকার এবং সেখানে টোটালটা এনজাইমেটিক ক্রিয়ার মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়। তা সেটারই একটা পদ্ধতি পিসিআর, পলিমেরেজ চেন রিঅ্যাকশন, যেটা যার মাধ্যমে কিন্তু কি করা হচ্ছে অসংখ্য ডিএনএ কপি তৈরি করা হচ্ছে। এর পরের পদ্ধতি কি না জিন পরিকল্পনা করা। তার মানে আমি কি বললাম, এই যে স্থানেতে আমরা জিনটা জুড়বো অর্থাৎ সেটাকে চিহ্নিত করা, সেই স্থানটাকেও আরই দ্বারা কাটা হবে। কাটার পরে কি হবে না, এবার জিন তো নিজে নিজে স্থানেতে আমি চিমটে ধরে দ্বারা বসাতে পারবো না, কারণ সেটা মলিকুলার লেভেলের জিনিস, মানে খুবই ক্ষুদ্র, যেখানে মাইক্রোস্কোপিক মানে ইলেকট্রন মাইক্রোস্কোপিক ভাবে দেখা যাচ্ছে জিনকে। তাকে আমরা জুড়বো কি করে, তাকে ধরবো কি করে? তা এটাকে ধরার জন্য ক্যারিয়ার আছে, বাহক আছে। সেই বাহকটা কি না যাদের কি বলা হচ্ছে প্লাজমিড। তা প্লাজমিড টার্মটা তোমরা 11-এ পড়ে ফেলেছো ব্যাকটেরিয়া পড়তে যায়, যে ব্যাকটেরিয়ার দেহেতে এই ধরনের অনেক ডিএনএ অণু থাকে, সেই ডিএনএ অণুগুলো নিজস্ব জিনোম বাদে এক্সট্রা দেহের মধ্যে থাকতে পারে গোলাকৃতি। এইগুলো কি বলা হয়েছে প্লাজমিড। এই প্লাজমিড ডিএনএ যার মধ্যে যারা বাহক হিসেবে কাজ করে, যাদের মধ্যে একটা হচ্ছে পিবিআর 322, নামটা পাবে এখানে পিবিআর 322, ঠিক আছে। আচ্ছা, ইউপিসি 19, এই ধরনের অনেক বাহক আছে, ঠিক আছে, ভেক্টর বা বাহক, বা
অনেক ডিএনএ ভেক্টরও হয়, বা ভেক্টরের আবার অনেক প্রকারভেদ আছে, বায়োটেকনোলজিতে পড়বো আমরা। যাই হোক, এখানে দুটো টার্মস আমি বললাম, যেমন PBR322, এটা একটা বিখ্যাত ভেক্টরের মধ্যে পড়ে। তা সেই ভেক্টরের সাথে আমরা এই জিনটাকে জুড়ে নেব, আর এই জিনটাকে ভেক্টরের সাথে জুড়ে নেওয়া হলো। নেওয়ার পরে সে কাঙ্ক্ষিত কোষের মধ্যে সেটাকে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে ভেক্টরের কাজ কি না, এই জিনটা তার সাথে জুড়ে ভেক্টরের দেহে প্রবেশ করবে, এই সরি ভেক্টরের সাহায্যে কোষের দেহে প্রবেশ করবে। করার পরে কি করবে না, PBR322 কাজ হচ্ছে সেই জিনটাকে এখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর সেই জিনটাকে এখানে প্রতিস্থাপিত করবে এবং PBR322 আলাদা হয়ে যাবে। অর্থাৎ সে জিনটাকে প্রতিস্থাপিত করে দিয়ে আলাদা হয়ে যাবে। এবার এই প্রতিস্থাপন আমরা কোনো ভেক্টরের দ্বারা করতে পারি। এখন আবার সব থেকে ভালো জিনিস জিন গান বেরিয়ে গেছে। আমি জিনটাকে নিয়ে, যেমন গুলি করা হয় বন্দুকের মাধ্যমে, সেরকম উদ্ভিদের দেহে কি করা হচ্ছে, জিন গানের মাধ্যমে জিনটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তা এইরকম তাকে প্রতিস্থাপিত করার আরও অনেক পদ্ধতি আছে। তা প্রতিস্থাপিত করে দেওয়া হলো, দেওয়ার পরে কি হচ্ছে না, সেই ডিএনএটা পরিকল্পিত ডিএনএ তৈরি হলো। এবার সেটা উদ্ভিদের মধ্যে সেই বৈশিষ্ট্যের প্রকাশ করবে। এরপরে কি হবে না, যে উদ্ভিদটা তার মিউটেশন ঘটানো হলো, সেই উদ্ভিদটাকে তার ব্যাকক্রস করে দেওয়া হবে। ব্যাকক্রস মানে কি, অর্থাৎ অপত্যের সাথে জনিত্রজনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রপার বৈশিষ্ট্য ক্রস করানো। করালেই কি হবে না, এই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটা অপত্য উদ্ভিদের মধ্যে প্রকাশ করবে এবং যার মাধ্যমে নতুন উদ্ভিদ প্রজাতির সৃষ্টি হবে। তা এই হচ্ছে টোটাল টেকনোলজি, আর কিচ্ছু নেই। তা তোমাদেরকে আমি যেটা বোঝালাম, সেখানে দেখো ট্রান্সফরমেশন কিভাবে ঘটানো হচ্ছে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে, উদ্ভিদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সাহায্যে ঘটানো হয়। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমোফিসিয়েন্স অথবা জিনগান অথবা মাইক্রো ইনজেকশন অথবা আল্ট্রাসনিক প্রক্রিয়া অথবা ইলেকট্রোপোরেশন এর মাধ্যমে কোষপর্দা ভেদ করে তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে জিনের সাথে সংযুক্ত হয়ে কেলাস থেকে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি হয়। এই যে এখানে পড়লে, এটা তোমাদের এবছর এইচএসে পড়েছে, একটু খেয়াল করবে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, উদ্ভিদ জিন প্রযুক্তিতে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? 4টে ব্যাকটেরিয়ার নাম ছিল, তার মধ্যে ছিল অ্যাগ্রোব্যাকটেরিয়াম। স্টার চিহ্ন দিয়ে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি হলো। তা এইভাবে আমরা যেমন বিটি বেগুন, তারপর যে সকল জিএমও উদ্ভিদ হয়, যেমন গোল্ডেন রাইস, ফ্লাভার সাভার টমেটো, ঠিক আছে, বা তোমার কাইটেনেজ উৎপাদনকারী আলু বা পটেটো, ঠিক আছে, তারপর হচ্ছে সিএসপিবি জিন দ্বারা, যেটা হচ্ছে খরা প্রতিরোধী ভুট্টা গাছ তৈরি করা ইত্যাদি তৈরি করা সম্ভব হয়েছে। তা এগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আরডিএনএ টেকনোলজির একটা প্রধান পদ্ধতি বলা যেতে পারে। তা যাই হোক, আমি এটা একটু ডিটেলসই বললাম এই কারণে, কারণ আমাদেরকে এটা কিন্তু একদম বায়োটেকনোলজিতে সেম টু সেম করতে হবে, সেটা উদ্ভিদ এবং প্রাণী দুজনের ক্ষেত্রে। আমি কিন্তু শুধু এখানে তোমাদের উদ্ভিদের ক্ষেত্রে বললাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে টোটাল পদ্ধতিগুলো শেষ হয়ে গেল। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে টিস্যু কালচার, অর্থাৎ কলা পালন। এক কথায় কলা পালন মিনস কলা গাছের পালন নয়, কলা পালন মিনস এখানে টিস্যু কালচার। তা টিস্যু কালচার সম্বন্ধে তোমরা টেনেতে একটু পড়েই এসছো আগে, যে টিস্যু কালচারের গুরুত্ব করেছিল, সঙ্গে মাইক্রো প্রপাগেশনও করেছিলেন। তা আমরা দুটোকে একই রকম প্রায় বলতে পারি। তা এখানে কলা পালনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করা হয়? কলা পালনের জনক বলা হয় বিজ্ঞানী হ্যাভারল্যান্ড। তিনি কিন্তু প্রথম কলা পালন আবিষ্কার করেন এবং দেখান যে একটা উদ্ভিদের দেহ থেকে একটা টিস্যুকে বার করে নিয়ে তাকে কৃত্রিম মাধ্যমে কালচার করে অসংখ্য কোষপুঞ্জ তৈরি করা সম্ভব। মানে এক কথা, একটা কোষ সেটাকে বার করে নিয়ে তা থেকে কোষপুঞ্জ মানে ক্যালাস টিস্যু, তা থেকে কাঙ্ক্ষিত কোষটা তৈরি বা ভ্রূণ তৈরি, তা থেকে হার্ট শেপ অপত্য সৃষ্টি হয়, তা থেকে টর্পেডো সৃষ্টি হয় বৃহদাকার, এবং তা থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই যে পদ্ধতিটা, এই টোটালটা একটা টিস্যু কালচারের পদ্ধতি। সেটাকে আমরা কিভাবে করব? এক কথায় কলা পালন কি সংজ্ঞার আকারে পড়ে নেবে। আমি এটা নিয়ে ডিটেলস দেখো না। ভারতবর্ষে এটা প্রথম 1960 খ্রিস্টাব্দে বা 60-এর দশকে এটা শুরু হয়েছিল, ঠিক আছে। এবং সেখান থেকে বিভিন্ন উদ্ভিদ থেকে যে বি গোষ্ঠীভুক্ত ভিটামিন সময়ের আবিষ্কারের পর বিজ্ঞানী তোমার প্রথমে যেটা করেছিলেন কলা পালনের সম্বন্ধে, ভারতবর্ষে এসেছিল 1960 খ্রিস্টাব্দে। আর এর জনক বলা হয় বিজ্ঞানী হ্যাভারল্যান্ডকে। যা কলা পালনের যে প্রকারভেদ থাকে, আন্ডারলাইন করবে যে বিজ্ঞানী হ্যাভারল্যান্ড সর্বপ্রথম টিস্যু কালচার সম্পর্কে আলোকপাত করেন এবং হোয়াইট সর্বপ্রথম টিস্যু কালচার সফল হন। তা যাই হোক, জনক বলা হয় হ্যাভারল্যান্ডকে, তিনি পদ্ধতিটা টোটালটাই ডেসক্রিপশন করেছিলেন।
আমরা কলা পালনের মাধ্যমে কি কি পালন করতে পারি অ্যাকচুয়ালি, কোথা থেকে করতে পারি না, অঙ্গ পালন করতে পারি, মূল কাণ্ড পাতা থেকে, অপরিণত ফল থেকে। অসংগঠিত কলা বা ক্যালাস পালন করা যেতে পারে, আর এক কথায় ক্যালাস কালচার করা যেতে পারে। ক্যালাস পালন বা অসংগঠিত কলা তৈরি করতে পারি। ভ্রূণ পালন করতে পারি, অর্থাৎ যে ভ্রূণ ধরো তা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে না, সেই সকল ভ্রূণকে আমরা তাকে আবার বাঁচাতে পারি বা তা থেকে সম্পূর্ণ চারাগাছ সৃষ্টি করতে পারি। আচ্ছা, প্রোটোপ্লাস্ট পালন, এক কথায় কোষের মধ্যে থাকা সমস্ত অংশটাকে একসাথে বলা হয় প্রোটোপ্লাস্ট। তা সেই প্রোটোপ্লাস্টের কিন্তু আমরা এর সংযুক্তিকরণের মাধ্যমে দুটো কোষকে, যেমন ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, দুটো কোষের প্রোটোপ্লাস্ট ফিউশন বানানো যেতে পারে, দিয়ে দুটো সংযুক্ত প্রোটোপ্লাস্ট তৈরি করা যেতে পারে এই কলা পালনের মাধ্যমে। নেক্সট প্রলম্বন পালন, যেটা হচ্ছে আমাদের পুষ্টি মাধ্যমে তাকে রেখে তা থেকে ক্লোন তৈরি করা যেতে পারে, অর্থাৎ অসংখ্য এরকম ক্যালাস তৈরি করা যেতে পারে, দিয়ে হ্যাপ্লয়েড পালন। তারপর তা থেকে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করতে পারি, মানে হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, দিয়ে হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা হয় এবং হ্যাপ্লয়েড পালন করা যায়। তা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করলে তা থেকে কিন্তু আমাদের বিশেষ করে ধরো ওই যে অ্যালোপলিপ্লয়েডি, তারপর হচ্ছে অটোপলিপ্লয়েডি সৃষ্টির ক্ষেত্রে হ্যাপ্লয়েড উদ্ভিদ খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তা যাই হোক, এখানে একটা টার্মস আছে দেখো, টোটিপোটেন্সি। স্টার চিহ্ন দেবে, আন্ডারলাইন করবে, 2 নাম্বার বলে লিখে রাখবে। টোটিপোটেন্সি কাকে বলে? অ্যাকচুয়ালি টোটিপোটেন্ট কথার অর্থ হচ্ছে যে সকল কোষ বা কলার বিভিন্ন অঙ্গ সৃষ্টির ক্ষমতা আছে। মানে ধরো আমি এই টিস্যুটাকে নিয়েছি, তা থেকে ক্যালাস তৈরি হলো, তা থেকে আমাদের যে অপত্য সৃষ্টি বা অপত্য উদ্ভিদের বিভিন্ন প্রকারের যে কোষ সৃষ্টি, ঠিক আছে, মানে এক কথায় বলা যেতে পারে একটা কোষ থেকে অসংখ্য প্রকারের অঙ্গ প্রত্যঙ্গ বা কলা সৃষ্টি করার পদ্ধতিকেই বলা হচ্ছে টোটিপোটেন্সি। যাদের এই ক্ষমতাটা আছে তাদেরকে বলা হচ্ছে টোটিপোটেন্ট কোষ, অর্থাৎ এক কথায় সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির পদ্ধতি, তাকে বলা হবে টোটিপোটেন্সি। তা হ্যাবারল্যান্ডকে উদ্ভিদ কলা পালনের জনক বলা হয়, এটা আন্ডারলাইন করবে। তাহলে রেণু বা জাইগোটের এই ধর্ম থাকে, উদ্ভিদ কোষের যে টোটিপোটেন্স লক্ষ্য করা যায়। এবং পরবর্তী ক্ষেত্রে স্টেওয়ার্ড এবং তার সহকর্মীগণ, এক কথায় যেটা বলা হবে স্টেওয়ার্ড এটাল। তা এটাল কেন কথাটা বলা হয়, 11 আমি বলেছিলাম যে গাজরের মূল থেকে সম্পূর্ণ গাজর তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তা তারা কিভাবে এটা করেছিলেন, তারা একটা ছোট্ট ছক দেওয়া আছে দেখো, যে টোটিপোটেন্ট কোষ থেকে ক্যালাস তৈরি করে কি কিভাবে ঘটনা যায়। এমব্রায়োজেনেসিস মাধ্যমে ভ্রূণ তৈরি করে তা থেকে চারাগাছ তৈরি করা যায়, মানে ভ্রূণ নিলে। যদি ক্যালাস নেওয়া হয় তা থেকে বিভেদ, অর্থাৎ তা থেকে বিভিন্ন উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে অর্গানোজেনেসিস। তার মধ্যে দুটো টার্ম খুব গুরুত্বপূর্ণ, কলিজেনেসিস আর রাইজোজেনেসিস। টার্মটা পড়েছিল টেনেতে, আমি বলেছিলাম। অর্থাৎ এক কথায় পুষ্টি মাধ্যমে অক্সিন প্রয়োগ করে, বেশি অক্সিন কম সাইটোকাইনিন প্রয়োগ করে তা থেকে মূল সৃষ্টি করা হয়, আর বেশি সাইটোকাইনিন এবং কম অক্সিন প্রয়োগ করে তা থেকে বিটপ সৃষ্টি করা হয়। দুটো পদ্ধতি কি বলা হচ্ছে, কলিজেনেসিস, রাইজোজেনেসিস। রাইজো মানে হচ্ছে মূল, কলি মানে হচ্ছে তোমার বিটপ, কলয় থেকে এসছে কলিজেনেসিস। আর দুটোকে একসাথে করলে বলবো কলোরাইজোজেনেসিস। তাই গেল। আর কোষীয় বিভেদনের মাধ্যমে কোষপুঞ্জ থেকে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করা যেতে পারে। তা যাই হোক, এটা কিভাবে হয় একটা উদ্ভিদের থেকে, তোমাদের আগের কথা তো একটা দেখো ছবি দেখানো আছে। তা উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে যাই থেকেই নেওয়া হোক না কেন, আমরা কিন্তু এইভাবে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে পারি, উদ্ভিদের যে অংশই পাই না কেন। বা প্লুরোপোটেন্সি আছে দেখবে, যে ক্ষমতার মাধ্যমে কোষ সমস্ত প্রকার কলা সৃষ্টি না করতে পারলেও অনেক বা একাধিক প্রকৃতির কোষ সৃষ্টি করতে পারে। মানে এক কথায় টোটিপোটেন্সির একটা হাফ স্টেজ বলা যেতে পারে প্লুরোপোটেন্সি। যে মানবদেহের স্টেম কোষ, প্লুরিপোটেন্ট কোষ, কারণ এই প্রকার কোষ বিভেদিত হয়ে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ইত্যাদি তৈরি করে। কারণ এটা প্রাণীর ক্ষেত্রে বলা হয়েছে, যদিও উদ্ভিদ প্রজননে, তার কারণ বিষয়টা কিন্তু প্রাণী উদ্ভিদ নয়, বিষয়টা হচ্ছে একটা টেকনোলজি, যার মাধ্যমে কিন্তু আমাদের এখন বিশেষ ধরনের ট্রিটমেন্ট করা হচ্ছে, ব্লাড ক্যান্সার ইত্যাদি ট্রিটমেন্ট করা হয় প্লুরিপোটেন্ট কোষের মাধ্যমে, বা যেটাকে স্টেম সেল বলা হয়। তো যাই হোক, এর জন্য কিছু যন্ত্রপাতি লাগে। সেই যন্ত্রগুলো কি কি, হট এয়ার গান বা কি কি লাগবে সেগুলো বলে দেওয়া আছে। তারপর রেফ্রিজারেটর, আসবাবপত্র, বিশেষ কক্ষ, রাসায়নিক পদার্থ, অন্যান্য যন্ত্রপাতি আর পালন মাধ্যম। স্টার চিহ্ন দেবে পালন মাধ্যম, 2 নাম্বার বলে এটা স্টার চিহ্ন দিয়ে রাখবে। তা পালন মাধ্যমটা কি অ্যাকচুয়ালি যদি মিডিয়াম কালচার, তাহলে ধরো যে পাত্রের মধ্যে এটা ঘটানো হবে, অর্থাৎ আমি কোষটাকে দিলাম, তাহলে কৃত্রিম মাধ্যমে সেই কোষগুলোকে বাঁচিয়ে রাখা এবং তা থেকে প্রলম্বনের মধ্যে কোষপুঞ্জকে বৃদ্ধি ঘটানো। তার জন্য এই কৃত্রিম মিডিয়াম কালচারটা কি করে তৈরি করা হয়। তাই এটা দ্রবণটার অনেক ধরনের নাম হয়, কারণ কখনো কখনো একে নব দ্রবণ বলা হয়। তাহলে যে বিজ্ঞানী যেভাবে এটা তৈরি করেছেন তার নাম অনুসারে এই পালনটার নাম হয়, মানে অ্যাকচুয়ালি এটা করা হয়।
তা এটা যখন হ্যামারল্যান্ড ঘটেছিলেন তিনি এই ধরনের প্রলম্বন কিন্তু তৈরি করেছিলেন নারকেলের দুধ নিয়ে। এক কথায় নারকেল নির্যাস তা থেকে বার করে নিয়ে তার মধ্যে তিনি কিন্তু এটা ঘটাতে পেরেছিলেন। তা যাই হোক, পরবর্তী ক্ষেত্রে অনেক ডেভেলপ হয়েছে। তা এই ধরনের প্রলম্বন কী করে সৃষ্টি করা হয় সেটা এখানে দিয়েছে, দেখো তোমাদের। তো এখানে তোমাদের একটা স্মোক মিডিয়াম বলা হয়েছে, এমএস মিডিয়াম বলা হয় এটাকে, বা মুরাসি এবং স্মোক, এটা যেটা করেছিলেন যে মুরাসিক এবং স্মোক মাধ্যমের মধ্যে কী কী উপাদান দেওয়া হয়। তা এগুলো মুখস্থ করা হয়তো সম্ভব নয়, তবু আমি একটু উল্লেখ করছি, খেয়াল করবে। দেখো মেন যে ধরনের সমস্ত খনিজ লবণগুলো পাওয়া যায়, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। তা এই তিনটেকে খেয়াল করে দেখো বেশি মাত্রায় দেওয়া হয়েছে। তা এই চারটেকে একটু দাগ দাও, দিয়ে পরের পাতায় চলে এসে দেখো আরও অনেক আছে, কপার সালফেট থেকে শুরু করে জিঙ্ক সালফেট সবই দেওয়া আছে, ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে যেটা দেওয়া আছে দেখো এখানের মধ্যে পাবে সুক্রোজ, যেটা MOO3, সেখানে হচ্ছে 30,000 পরিমাণ, মানে mg পার লিটার। তাহলে মেনলি খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যটা কী দিয়ে হবে না, সুক্রোজ। আচ্ছা, ইনোসিটলটা অ্যাকচুয়ালি ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত। আচ্ছা, তারপর হচ্ছে নিকোটিনিক অ্যাসিড, নিশ্চয়ই বুঝতে পারছো নিকোটিনিক অ্যাসিড কি, 0.5। তারপর হচ্ছে HCl, যেটা হচ্ছে পিরিটক্সিন, এগুলো সব অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা দেওয়া আছে দেখো থায়ামিন, ঠিক আছে। তারপর হচ্ছে গ্লাইসিন। তারপর দেখা যাচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাকচুয়ালি IAA, এটাই হচ্ছে কৃত্রিম অক্সিন, অর্থাৎ কাইনেটিন, অর্থাৎ যেটা হচ্ছে তোমার সাইটোকাইনিন। তা এই দিয়ে তৈরি করা হয় অ্যাকচুয়ালি পালন মাধ্যম দিয়ে। দেখো পালন মাধ্যমের ক্ষেত্রে উপাদান কী কী থাকে, আবার সেই একই জিনিসকে বলা হয়েছে, এবং এটা একটা নির্দিষ্ট পিএইচ মাত্রায় রাখা হয়, যেটা হচ্ছে 5.8 পিএইচ মাত্রায় এটাকে রাখা হয়, ন্যূনতম পিএইচ মাত্রা। তা সেটা একবার পড়ে নেবে তোমরা এখানে, আমি আর কিছু বলবো না এখান থেকে, তার কারণ হচ্ছে এটা পড়লেই বুঝতে পারবে কী জিনিস দেওয়া আছে এখানের মধ্যে। তো এরপরে চলে আসবো আমি পালন কৌশল। তা এক কথায় যে আমরা কি করে অ্যাকচুয়ালি পড়বো, অর্থাৎ টিস্যু কালচার কী করে করবো। তা টিস্যু কালচারের পদ্ধতিটা বললেই তোমাদের অনেকগুলো পদ্ধতি হয়ে যায়। আমি টিস্যু কালচার পদ্ধতি কিন্তু মোটামুটি একটা আউটলাইনে তোমাদেরকে আগেই বললাম। তা এটাকে নিয়ে একটু ডিসকাশনে যাবো, যে ফার্স্ট যেটা করা হবে এখানে পদ্ধতি কি না, আমি ধরো যে উদ্ভিদটা নিচ্ছি, অর্থাৎ ধরো একটা গাজর, তাহলে গাজর থেকে যেটা করা হয়েছিল তোমাদের হ্যামারল্যান্ড যেই সময় যেটা ঘটিয়েছিলেন সেখানে কি করেছিলেন, তা গাজর থেকে একটা ব্লক তৈরি করেছিলেন। মানে অ্যাকচুয়ালি ধরো গাজরের ভিতর থেকে সংবহন কলা থেকে তিনি একটা ব্লক বার করে দিয়েছিলেন। তো এই ব্লকটাকে নেওয়ার পরে কি করা হবে না, এটাকে বীজাণুমুক্ত করা হবে বা জীবাণুমুক্ত করা হবে। অ্যাকচুয়ালি বীজাণু কথা বললে এটা বিভিন্ন ধরনেরই কিন্তু এখানে জীবাণু থাকতে পারে, তাদেরকে কিন্তু মুক্ত করা হয়। তার জন্য কি করা হবে না, অটোক্লেভ মেশিন ব্যবহার করা হয়। তো সেখানে হট এয়ার দিয়ে একটা মেশিনের মধ্যে রাখা হয় কিছুক্ষণ, থাকলে কি হবে না, তার মধ্যে থাকা সমস্ত প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি মৃত্যু করবে। নাহলে কি হবে, তারাও কিন্তু এই পুষ্টি মাধ্যমে নাহলে বৃদ্ধি পেতে থাকবে এই টিস্যুটার সাথে। তাহলে সেক্ষেত্রে কিন্তু টিস্যু কালচার করতে যে তার সাথে কিন্তু অন্যান্য উপাদান মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তার জন্য যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হবে তাদেরকে সবটাইকেই আগে স্টেরিলাইজ করা হবে, এবং যেটা করা হবে সেটা অটোক্লেভ মেশিনের সাহায্যে করা হয়। তা যাই হোক, সেখানে একটা তাপমাত্রার প্রভাবও দেখো বলা হয়েছে, 160 থেকে 180 ডিগ্রি তাপমাত্রা 1 থেকে 2 ঘন্টা রেখে জীবাণুমুক্ত করা হবে। এবং সেখানে একটা বায়ুমণ্ডলীয় চাপ, যেটা তোমাদের 15 পাউন্ড বায়ুমণ্ডলীয় চাপে রাখা হয়, ফলে জীবাণুটা মারা যাবে। এরপরে যেটা কি করা হবে না, বীজায়ন বা নির্বীজিত উদ্ভিদ অঙ্গের স্থানান্তর, এবং সেটাকে নিজে কোথায় নিয়ে যাওয়া হবে না, এবার মিডিয়াম কালচারে তাকে নিয়ে যাওয়া হবে। তা পালনের জন্য এখানে উপকরণগুলো বলা হয়েছে, দেখো পদ্ধতি বলা হয়েছে। তা পদ্ধতিতে আমি যে পদ্ধতিটা বললাম এখানেতে, সেই পদ্ধতিটা কিন্তু সেম টু সেম এখানে বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা আউটলাইনে বলে নিতে হবে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে কি করা হলো, একটা গাজর থেকে ব্লক নেওয়া হলো, যাকে জীবাণুমুক্ত করলাম, সেটা অটোক্লেভ মেশিনের সাহায্যে উচ্চ বায়ুচাপ এবং বেশি তাপমাত্রায় রেখে সেই ব্লকটাকে নিয়ে এসে মিডিয়াম কালচারে দেওয়া হবে। মিডিয়াম কালচারে রাখার পর সেটাকে জীবাণুমুক্ত পরিবেশে তাকে রাখা হবে টেস্ট টিউবের মধ্যে। রাখার পরে মিডিয়াম কালচারে রাখলে সেখান থেকে কোষপুঞ্জ তৈরি হবে, যে কোষপুঞ্জটাকে বলা হচ্ছে ক্যালাস টিস্যু। সেই ক্যালাস টিস্যুকে এবার স্থানান্তর করা হবে একটা টেস্ট টিউবের মধ্যে, যেখানে দেয়া হয়েছে তোমার বেশি মাত্রায় অক্সিন, কম মাত্রায় সাইটোকাইনিন। ফলে কি হবে না, ক্যালাস টিস্যুটা থেকে মূল সৃষ্টি হতে শুরু করবে। এরপরে সেইটাকে বার করে নিয়ে অন্য একটা টেস্ট টিউবে, যেখানে পুষ্টি মাধ্যমের সাথে বেশি পরিমাণে সাইটোকাইনিন, কম পরিমাণে অক্সিন, যেখান থেকে রাইজোজেনেসিস হয়েছে, এরপর পলিজেনেসিস করবে, অর্থাৎ যেখান থেকে বিটপ সৃষ্টি হলো, অর্থাৎ মূল সৃষ্টি হলো, বিটপ সৃষ্টি হলো, ফলে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হলো।
এবার হচ্ছে কি সুবিধাটা ভাবো, যে টিস্যু কালচারের মাধ্যমে আমরা কেন করবো একটা জটিল পদ্ধতিতে, বীজ বসালেই তো গাছ হয়ে যাবে। এখানে ভাবার আছে যে ধরো যে উদ্ভিদটা থেকে বীজ সৃষ্টি হয় না, বা যেগুলো ধরো যে সকল উদ্ভিদগুলো ফুল ফল হয় না, তাহলে তাদের থেকে আমরা কাটিং বা পদ্ধতিতে করতে পারছি না। ফলে বা পৃথিবীতে একদম রেয়ার, ধরো একটা দুটো উদ্ভিদ বেঁচে আছে বা বাইরের দেশে কোথাও আছে, আমি সেখান থেকে একটু টিস্যু নিয়ে এলাম, সেই টিস্যু কালচারের মাধ্যমে একসাথে অপত্যের অনেক উদ্ভিদ তৈরি করে নেওয়া সম্ভব, এবং যারা হবে জীবাণুমুক্ত এবং রোগমুক্ত, যাদেরকে আমি এবার ছোট টবেতে লাগিয়ে ছোট চারা গাছ সৃষ্টি করে তাকে আমরা বাগানে চাষ করতে পারবো। ফলে কি হচ্ছে না, একসাথে যেমন অপত্য প্রচুর তৈরি করা সম্ভব এবং জীবাণুমুক্ত তাদেরকে আমরা অপত্য পাবো। তো এটাই হচ্ছে টিস্যু কালচারের প্রধান ফলাফল বলা যেতে পারে। তো এক কথায় তোমরা পাতাটা উল্টাও, দেখো বলা আছে উদ্ভিদ কলা পালনের পুষ্টি, যেটা হচ্ছে প্রযুক্তিগত ব্যবহার। তা যে যে জিনিসগুলো বললাম দেখো সেই জিনিসগুলো কি এখানে ব্যবহার করা হয়েছে, যে কোথায় কি জিনিস ব্যবহার করবো, তাহলে একটু স্টার চিহ্ন দাও। তা দিয়ে দেখো আমরা কোন কোন ক্ষেত্রে এগুলো করে থাকি, তা সেগুলো নিয়ে একটু ডিসকাশন করা যায়। আমি একটু বলে নিই, যেমন হচ্ছে হ্যাপ্লয়েড বা ডাই হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা। আচ্ছা, প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে সংকরায়ন উদ্ভিদের যে ভাইরাস প্রতিরোধী আলু সৃষ্টি করা সম্ভব হয়েছে। সংরক্ষণ, যেমন বিরল উদ্ভিদকে যেটা অদূর ভবিষ্যতে লুপ্ত হয়ে যেতে পারে সেই সকল উদ্ভিদের সংখ্যা বাড়ানো। স্ট্রেস প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি করা, কম জলে চাষ করা যেতে পারে। বিভিন্ন গৌণ বিপাকীয় পদ্ধতিতে, যেমন স্টেরয়েড, উপক্ষার, টার্পিনয়েড, সুগন্ধি, খাদ্য সুগন্ধি ওষুধ, ঠিক আছে, বায়োথয়েড, এগুলো তৈরি করা। স্বল্প সময়ের মধ্যে অধিক উদ্ভিদ সৃষ্টি করা। বহুদিন ধরে জার্ম প্লাজমটাকে সংরক্ষণ করে রাখা, জার্ম প্লাজম টার্মটা আগেই বলে এসেছি আমি। উদ্ভিদের অন্তর্বর্তীয় প্রজনন ঘটানো সম্ভব। যৌনগত অসম প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটানো সম্ভব। দুটি ভিন্ন গোত্রীয় উদ্ভিদের মধ্যে প্রজনন ঘটানো সম্ভব। পোষক, যেটা পরজীবী সম্পর্কের ক্ষেত্রে কলা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। উদ্ভিদের টিউমার রোগ প্রতিরোধ করা সম্ভব। পরাগধানী বা পরাগরেণু কর্ষণের ক্ষেত্রে, যেটা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা বা হোমোজাইগাস উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। তাহলে এই যে টোটাল জিনিসটা দেখো, অ্যাকচুয়ালি এটা কলা পালনের এক কথায় গুরুত্ব বলা যেতে পারে। তো তোমাদের গুরুত্ব আলাদা করে পয়েন্টস করা হয়েছে, সেখান থেকে তোমাদের এটা 2 নাম্বার পড়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে নাও, এটাই বেশি পড়ে। এক কথায় কলা পালনের গুরুত্ব কী, তাহলে মাইক্রো প্রোপাগেশনের মাধ্যমে উদ্ভিদের ক্ষুদ্র অংশ নিয়ে এক কথায় বিভিন্ন উদ্ভিদের মানে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা, রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা, দেহজ ভ্রূণ সৃষ্টি করা সম্ভব, অর্থাৎ যেটা এমব্রায়েডকে আলাদা করে প্রচুর এমব্রায়েড তৈরি করে নেওয়া সম্ভব। তারই তোমাদের একটা স্টেপ দেওয়া হয়েছে, যেটা আমি বর্ণনা করেছিলাম, দেখো এখানে ছবিতে দেখানো আছে। তাহলে এমব্রায়োজেনেসিস, যেটা হচ্ছে ইউনিট সেল তৈরি করা, মানে আলাদা আলাদা সেল তৈরি করা, তা থেকে গোলাকার দশা, তা থেকে হৃৎপিণ্ড সদৃশ্য দশা, তারপরে টর্পিডো দশা, তার থেকে প্ল্যানেট সিস্টেম। তা যাই হোক, এটাকে পয়েন্ট আকারে বলে নেবে। নেক্সট, দেহকোষের সংকরায়ন, দুটো দেহকোষের মধ্যে সংকরায়ন ঘটানো সম্ভব এর পদ্ধতিতে। হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার, সমাক্লোনাল ভেরিয়েশন, অর্থাৎ দেহকোষের সংকরায়ন ঘটিয়ে ভেরিয়েশন ঘটানো সম্ভব। মূল্যবান যৌগের উৎপাদন, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা, আর ভ্রূণ উদ্ধার। লাস্ট পয়েন্ট একটু স্টার চিহ্ন দিয়ে রাখবে, যে বিভিন্ন উদ্ভিদ যাদের ভ্রূণ কিন্তু আলাদা করে কি হয় না, বীজ থেকে গাছ সৃষ্টি হয় না, সেই সকল উদ্ভিদদের এই ধরনের নিষ্ক্রিয় ভ্রূণকে উদ্ধার করে তা থেকে সক্রিয় ভ্রূণ সৃষ্টি করা সম্ভব। তা সেই ধরনের উদ্ভিদকে কিন্তু বীজগুলোকে এই ধরনের আমরা, যেমন হাইব্রিড যে সকল উদ্ভিদ হয় তাদের বীজগুলো সাধারণত তোমাদের যেগুলো হয় নিষ্ক্রিয়, তা থেকে কিন্তু এই ধরনের উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব। তা এই জন্য কি করা হয়েছে না, ভ্রূণ পালন করা, ডিম্বক পালন করা আর ডিম্বাশয় পালন করা, যার মাধ্যমে কিন্তু এটা করা হয়। নেক্সট, পুংকেশর পালন, পুংকেশর থেকে অসংখ্য, যেটা হচ্ছে তোমার এক কথা উর্বর পুংকেশর তৈরি করা। পরাগরেণু পালন করে তা থেকে উর্বর পরাগরেণু তৈরি করা। ভাজক কলা পালন করা যেতে পারে, ক্যালাস পালন করা যেতে পারে, প্রলম্বিত পালন, পুনঃকর্ষণ, এই যে টোটাল পদ্ধতিটা, এবার সেটা তোমাদের 2 নাম্বার আকারে পড়বে কলা পালনের গুরুত্ব। নেক্সট, এর সাথে সাথেই চলে আসবো আমি একটা অনুবিস্তারণ। তা অনুবিস্তারণ এক কথায়, অনু কথা হচ্ছে কি, বা মাইক্রো প্রোপাগেশন, মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, প্রোপাগেট কথার অর্থ হচ্ছে সেই ক্ষুদ্র এ থেকে তার বিকাশ ঘটানো, মানে তাকে বড় করা এক কথায়। তা সেটাই হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। তা মাইক্রো প্রোপাগেশনের যেটা পদ্ধতি হয় একই জিনিস, তা তোমাদের কলা পালনের মতনই বললাম স্টেপ।
তো এখানেও মাইক্রো প্রোপাগেশন আগেও পড়েছে, তার স্টেপগুলোও পড়েছিল টেনেতে। তো যাই হোক, আমি মাইক্রো প্রোপাগেশনটা বলে নিই একটুখানি। যেটা মুরাসিগের মতে, যেটা 1974 খ্রিস্টাব্দে তিনি মাইক্রো প্রোপাগেশন একটা পদ্ধতি করেন। তা তোমাদের এখানে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, মাইক্রো প্রোপাগেশনের সুবিধা কী, তা যেগুলো আমি কলা পালনের ক্ষেত্রে গুরুত্ব বা সুবিধা বলেছি দেখো, সেইগুলোই এখানে বলা হয়েছে। তাহলে বীজবিহীন ফলযুক্ত উদ্ভিদের বংশবিস্তার ঘটানো, সংকরায়নের ফলে সৃষ্ট বন্ধা উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি ঘটানো, তা সেগুলোই দেখো বলা আছে। একবার পড়ে নেবে, পড়ে নিলেই বুঝতে পারবে। নেক্সট চলে এসো অনুবিস্তরণের পর্যায়। তা এখানে কিন্তু পর্যায়টা একটু পড়ে রাখবে। তা বলা যায় না, অনেক সময় পর্যায়টা দিয়ে দিতে পারে ডেসক্রিপশানে, তা তখন কিন্তু হয়তো সাইজ টিপ পেলে না, তখন অসুবিধা হবে। তার জন্য খুব সোজা একবার পড়ে রাখলেই ভালো হয়। সে একই পদ্ধতি, যেমন আমাদের বাজারে গেলে এখন অনেক ধরনের ছোটো ছোটো চক কলা গাছ দেখবে প্যাকেটের মধ্যে বিক্রি হয়, এরকম ছোট্ট ছোটো কলা গাছ, যেগুলোকে হাইব্রিড কলা নিয়ে এসে আমরা চাষ করছি এখন বা লাগানো হয়। যাই হোক, এই কলাগুলো অ্যাকচুয়ালি কলা পালন কী করে করা হয় না, কলা গাছ থেকে একটু টিস্যুকে তুলে নেওয়া হয়, নিয়ে তারপর তাকে নির্বীজ করে তাকে কি করা হচ্ছে, একই পদ্ধতি সেই এখানের মধ্যে, অর্থাৎ কৃত্রিম মিডিয়াম কালচারে তাকে রেখে তার ক্যালাস টিস্যু তৈরি করা, সেই ক্যালাস টিস্যু থেকে কলিজেনেসিস এবং রাইজোজেনেসিস পদ্ধতিতে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করা, ওই একই পদ্ধতি। তো সেম টু সেম পদ্ধতিটা পড়ে নেবে, ছবির আকারেও দেখানো আছে। তো সেখানে দেখো, কলাকর্ষণের মাধ্যমে এক্সপ্ল্যান্টের স্থানান্তর, ক্যালাস টিস্যু তৈরি, অনুশীলনের মাধ্যমে বিটমের সৃষ্টি মানে কলিজেনেসিস, মূল সৃষ্টি রাইজোজেনেসিস, ক্ষুদ্র চারা গাছ মাটিতে স্থানান্তর, তা থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া। অনুবিস্তার পদ্ধতির অঙ্গসমূহ কিসের কিসের করা হয়, কাক্ষিক মুকুল থেকে করা যেতে পারে, অস্থানিক মুকুল থেকে করা যেতে পারে। তো যাই হোক, সেগুলো বলা আছে। অনুবিস্তরণের প্রয়োগ, এটা আলাদা করে 2 নাম্বার করে রাখবে, এবং অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব, ব্যাস এটা হয়ে গেল কমপ্লিট তোমাদের। এগুলো আলাদা করে সব 2 নাম্বার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। নেক্সট চলে আসবে এসসিপি কি। আমি এসসিপিটাও শর্টে তোমাদের বলে দেবো এক কথা। এসসিপি ফুল ফর্ম হচ্ছে কি না, সিঙ্গেল সেল প্রোটিন। সিঙ্গেল সেল প্রোটিন অ্যাকচুয়ালি কি, কেন করা হয় বা কিসের জন্য করা হয়। তা এসসিপি তৈরির ক্ষেত্রে, যে এখন দেখবে মার্কেটে অনেক সময় আমরা প্রোটিন পাউডার দেবে বিক্রি হয়, তোমাদের অ্যামোয়ে কোম্পানি, বিভিন্ন কোম্পানি দেখবে প্রোটিন পাউডার, তার প্রচুর দাম দেখবে, হাফ কিলো হয়তো বা 200 গ্রামের দাম হচ্ছে 3000 টাকা, 3500 টাকা, এ ধরনের প্রোটিন পাউডার বিক্রি হচ্ছে। তো সেই প্রোটিন পাউডার বাচ্চাদেরকে খাওয়ানো হয় বা অনেক ক্ষেত্রে খাওয়ানো হয়। তা এর গুরুত্বটা কি একটু বলে নিই। তা আগেকার দিনে কিন্তু আমরা এসসিপি অনেক সময় নিজে থেকেই খেতাম, যেমন স্পাইরুলিনা, যেটা শৈবাল হয়, স্পাইরুলিনাতে প্রায় থাকে 60%-এর কাছাকাছি প্রোটিন থাকে। তা অনেক সময় চীন দেশে বা ভারতবর্ষ কিন্তু এসসিপি হিসাবে, অর্থাৎ এক কথায় স্যালাডের সাথে স্পাইরুলিনা খাওয়া হতো। তো এটা কেন প্রয়োজন, কিসের জন্য আগে এসসিপি প্রয়োজন সেটাকে বলি না। যে সকল মানুষেরা ধরো নিরামিষাশী, অর্থাৎ যারা আমিষযুক্ত খাবার খায় না, মাছ মাংস ডিম ইত্যাদি খায় না, প্রাণীজ প্রোটিন খায় না, শুধু উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে ডাল টাল খায়, তাও সেভাবে খায় না, ফলে কি হয় না, তাদের পুষ্টির মধ্যে একটা বিশাল বড় ঘাটতি থেকে যায়। ফলে শরীরে প্রোটিনের অভাব ঘটে, এবং প্রোটিনের অভাবের জন্য কী রোগ হয় নিশ্চয়ই জানো, কোয়াশিয়ারকার ম্যারাসমাস জাতীয় রোগ দেখা যেতে পারে। তা এই এসসিপি বা গবাদি পশুর ক্ষেত্রে বলা যেতে পারে, যারা ধরো শুধু ঘাস খায়, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শরীরে অনেক সময় যখন ফার্মে চাষ করা হচ্ছে, প্রোটিনের চাহিদার জন্য তাদের বৃদ্ধি ঠিকঠাক হয় না। ফলে সেই সকল প্রাণী বা মানুষদের জন্য এই কৃত্রিমভাবে এসসিপি তৈরি করে যদি পাউডার আকারে তাদেরকে খাওয়ানো যায়, তাহলে তাদের গ্রোথ ঠিক থাকবে এবং তাদের বৃদ্ধি ঠিকঠাক হবে। তাহলে এই এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন তৈরি কী করে না, এটা অণুজীবের মাধ্যমে তৈরি করা হয়। তাহলে অণুজীবের মাধ্যমে না, স্পাইরুলিনা থেকে আমরা প্রোটিনকে নির্যাস করে বার করে নিতে পারি। যেমন আরেকটা কথা বলি, যেমন সজনের শাক, প্রচুর পরিমাণে হিউজ তান্তে কিন্তু প্রোটিন থাকে। তাই এটা অনেকেই জানে না, দেখবে এটাই কিন্তু মার্কেটে তোমাকে আলাদা করে তার পাউডার করে গুঁড়ো করে বিক্রি করছে, কারণ স্বাভাবিকভাবে খেলে কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমরা প্রোটিন পাউডার কী করে তৈরি করা হচ্ছে সেটা একটা বলে নিই। তাহলে অণুজীবের মাধ্যমে, ধরো যে সকল অণুজীব যেমন ইস্ট বা ইত্যাদি দ্বারা, যাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাদেরকে কি করা হচ্ছে না, একটা মেশিনের মধ্যে বা বয়লারের ইয়ের মধ্যে, মানে আধারের মধ্যে নিয়ে এসে তাদেরকে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে অসংখ্য অণুজীব সৃষ্টি করে নেওয়া যায় সম্ভব। ফলে প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত অণুজীবগুলোকে আমরা তৈরি করে নিতে পারছি মিডিয়াম কালচারে। তৈরি করে নেওয়ার পর তা থেকে তার প্রোটিন নির্যাসটাকে বার করে নেওয়া হয়, মানে প্রোটিনটাকে নিয়ে নেওয়া হয়। ফলে অণুজীবগুলোকে মেরে তার প্রোটিনটাকে নিয়ে নেওয়া হয়, নিয়ে সেটাকে কি করা হচ্ছে না, তোমাকে টিনজাত করে মার্কেটে দেওয়া হচ্ছে বা তোমার জন্য তৈরি করা হচ্ছে। তাহলে এই যে অণুজীবের দ্বারা
প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব, এটাকেই বলা হচ্ছে এক কথা এসসিপি। তাহলে এটা থেকে আর কিছু বোঝানো নেই, যেমন আমি শুধু মেটেরিয়ালস কী কী করবে সেটা বলে দিই। তাহলে এসসিপি কী একটু করবে, একটা এসসিপির উদাহরণ। এবার এসসিপির উদাহরণ বলে যেমন স্পাইরুলিনা হতে পারে। আর এর থেকে যে কৃত্রিম প্রোটিনটা তৈরি হয় তার একটা মার্কেট নাম আছে, ব্র্যান্ড নেম আছে, সেটাকে বলা হয় প্রোটিন। তা প্রোটিনকে কিন্তু এইভাবে মার্কেটে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তা সেটা কীভাবে হচ্ছে দেখে নাও। তাহলে কাকে বলবে, সংজ্ঞাটা দাম দাও। যেমন এমআইটি, এমআইটি মানে এটা একটা আমাদের আমেরিকার বিখ্যাত ইউনিভার্সিটি। তারা কিন্তু এসসিপি তৈরি করতে প্রথম সক্ষম হয়েছেন, যে এককোষী জীবেদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন কি কি না, নীলাভ সবুজ শৈবাল, স্পাইরুলিনা ম্যাক্সিমা, যার মধ্যে 53%। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ক্লোরেল্লা 58%, ব্যাকটেরিয়ার মধ্যে থাকছে। যেমন তোমার সেলুমোনাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের থার্মোস্পোরা যেসব ব্যাকটেরিয়া, ছত্রাকের মধ্যে দেখে নাও ক্যান্ডিডা, স্যাকারোমাইসিস সেরেভিসি, ইস্ট, এবং যার মধ্যে কত পার্সেন্ট করে প্রোটিনের পার্সেন্টেজ আছে। তাহলে আমরা কি করছি না, মিডিয়াম কালচারের পাশে একটা ছকের আকারে দেওয়া আছে, যে অণুজীব থেকে পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ, সেন্ট্রিফিউগেশন, নিরোধনের মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, এই আর্দ্রতার পরিমাণ কমিয়ে 10%-এর কাছাকাছি নিয়ে আসা, উৎসেচক মাধ্যমে নিউক্লিয়াসকে অপসারণ করা হয়। এক কথা বলি, যেটা করা হয় কি, তাহলে কোষটা থেকে ধরো আমার নিউক্লিয়াসটা দরকার নেই, যার মধ্যে ডিএনএটা আছে, নিউক্লিয়াসটা, এটাকে বার করে দিতে হবে। এটাকে বার করে দেওয়ার জন্য কি করছি, আমরা নিউক্লিয়াস দিচ্ছি। এই নিউক্লিয়াস উৎসেচক প্রয়োগ করে এই নিউক্লিয়াসটাকে ভেঙে দেওয়া হবে। ফলে কি হচ্ছে, দেহের মধ্যে শুধু প্রোটোপ্লাস্টের মধ্যে প্রোটিনটা করে রইল। ফলে কি হচ্ছে, সেই প্রোটিনটাকে এবার কালেক্ট করা হচ্ছে, কালেক্ট করে এসসিপি তৈরি করা হচ্ছে। এটাই হচ্ছে সিঙ্গেল পদ্ধতি, আর কিচ্ছু না। তো তারই একটা ছবি দেওয়া হয়েছে, পদ্ধতিটাকে একবার পড়ে রাখবে তোমরা। এখানের মধ্যে আর কিচ্ছু নেই, কিন্তু তোমাদের যেটা করবে এখানেতে পরের পাতায় যে দেখো কি কি আছে আমাদের, অর্থাৎ এখানে এসসিপির উদাহরণ কোথা থেকে হয়, ব্যাকটেরিয়া কি, ছত্রাক কি, ইস্ট কি, শৈবাল কি, দুটো করে উদাহরণ করে রাখবে। সুবিধায় চলে এসছে, তাহলে সুবিধাগুলো কিন্তু আমি প্রথমেই আলোচনা করে দিয়েছি। তা সেটাই হচ্ছে এসসিপির সুবিধা। অসুবিধাও আছে, তাহলে এর জন্য কি হচ্ছে, বড় ল্যাবের প্রয়োজন। এবং সুবিধা বলতে গেলে যেমন তাদের জন্য তৈরি করায় আমরা মার্কেটে আনতে পারছি, আবার অসুবিধা কি, মানে যেটাই সুবিধা বলবে তারই তুমি ক্ষতি, মানে এও বলতে পারো, অসুবিধাও বলতে পারো, ডিমেরিটসও বলতে পারো। তাহলে সবারই পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়, এটা একটা অসুবিধা। এর জন্য তোমাকে শিক্ষিত টেকনিশিয়ান লাগবে, যেটা নিয়োগ করা তোমার পক্ষে টাফজনক বা একটা খরচা সাপেক্ষ ব্যাপার। বড় ল্যাবের প্রয়োজন, যেটা আর্থিকভাবে হিউজ অ্যামাউন্টের একটা প্রয়োজন। তাহলে এগুলি হচ্ছে ডিমেরিটস। এবার চলে আসবো বায়োফর্টিফিকেশন। তা বায়োফর্টিফিকেশন নিয়ে তোমাদেরকে আমি একটা জিনিসই এখানে উল্লেখ করবো। তোমাদের বায়োফর্টিফিকেশনের অনেক পার্ট পড়তে হবে 12-এ, আমাদের বায়োটেকনোলজিতে, 12-এ বায়োটেকনোলজিতে। সেখানে কি হচ্ছে না, আমাদের বায়োফর্টিফিকেশন কথাটা থেকে বুঝতে পারছো, বায়ো কথার অর্থ হচ্ছে এখানে জীবজ, ফর্টিফিকেশন মানে বৃদ্ধি ঘটানো। তার মধ্যে প্রধানত 3টে জিনিসের নাম আমি এখানে উল্লেখ করবো। প্রথমেই চলে 1 নম্বর, সেই 9 থেকে পড়ছো, গোল্ডেন রাইস, যেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় এখানে। এছাড়াও আর কি হয় না, জিএমও। এক কথায় জিএমও বললে সবাইকেই বোঝে একসাথে, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, অর্থাৎ যাদের জিনগতভাবে তার উৎকর্ষতা বাড়ানো হয়েছে এবং যা থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ উপাদান, ভিটামিনস, মিনারেলস পেয়ে থাকি যে সকল শস্য থেকে। যেমন গোল্ডেন রাইস তাদের মধ্যে একটা, অর্থাৎ ভিটামিন এ সমৃদ্ধ চাল। নেক্সট যেটা আছে, যেমন তোমার হচ্ছে ফ্ল্যাভার সাবার টমেটো, যে সকল টমেটো দেখবে এখন পচে না এবং দেখবে অনেকদিন ভালো থাকে, ফাঁকা স্থানে রেখে দিলেও শোকাবে কিন্তু পচবে না। তাহলে এই ধরনের টমেটো মানে কোষপ্রাচীর পচন প্রতিরোধী টমেটো, এবং তার মধ্যে ফ্লেভার দেওয়া হয়েছে, মানে কি, যে আস্তে গন্ধ ছিল প্রোটিনের সেটাকে কাটানো হয়েছে, ফলে তার উৎকর্ষতা আরো বাড়ানো হয়েছে। এটা গেল। তার মধ্যে আরো পরে যেমন তোমাদের ট্রান্সজেনিক, এর মধ্যে যেমন বেগুন, বিটি তুলো, এগুলো কিন্তু আমাদের বায়োফর্টিফিকেশনের অন্তর্গত। তাহলে এক কথা বলতে গেলে বায়োফর্টিফিকেশন মানে জিএমও। জিএমও মানে কি, যে সকল উদ্ভিদদের জেনেটিক্যালি মডিফিকেশন ঘটানো হয়েছে, উন্নত ঘটানো হয়েছে। তাদের মধ্যে একটা কথা বলবো আমি, গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইস কি, এক কথা মনে রাখবে, সাধারণত আমরা চাল থেকে কি পেয়ে থাকি না, কার্বোহাইড্রেট। তাহলে এই চালের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি, কিন্তু এই চালের মধ্যে যদি আমরা স্বাভাবিকভাবে কিছু জিনগত পরিবর্তন ঘটিয়ে তার মধ্যে ভিটামিন এ কে বাড়াতে পারি, তাহলে ভিটামিন এ ত্রুটির কারণে মানুষের প্রচুর রোগ হয়ে থাকে, বিশেষ করে চোখ বা
রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় ভিটামিনের অভাবে। তাহলে এই সকল যদি আমরা চালের মাধ্যমে এটা মানুষকে দিতে পারি তাহলে কি হবে, আলাদা করে তোমাকে ভিটামিন সংগ্রহের প্রয়োজন নেই। তাহলে এই গোল্ডেন রাইস তৈরি করা সম্ভব হয়েছে। তার জন্য কি জিন মডিফিকেশন ঘটানো হচ্ছে, এখানে দুটো জিনের কথাই বলবো। তোমাদের বইটাই চলে এসো। একটাকে বলা হচ্ছে দেখো PSY জিন, আর একটাকে বলা হচ্ছে CRTL জিন। এই দুটো জিনের একটা প্রধান ভূমিকা কি, কোথা থেকে পাওয়া গেছে বা কি করা হয়েছে সেটা দেখে নাও। একটাকে নেওয়া হয়েছে ড্যাফোডিল গাছ থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ফাইটোইন সিনথেটেজ উৎপন্ন করে। অর্থাৎ PSY জিনটার কাজ হচ্ছে ফাইটোইন সিনথেটেজ উৎসেচক তৈরি করা। এবং CRTL জিনের কাজ যেটা নেওয়া হয়েছে একটা ব্যাকটেরিয়া থেকে, যেটা হচ্ছে আরোইনা, ঠিক আছে, ইউরিডোভরা ব্যাকটেরিয়া থেকে জিনটি সংগৃহীত করা হয়েছে, যেটা ক্যারোটিন ডিনাচুরেজ উৎসেচক সংশ্লেষ করে। এবং এই দুটো জিনকে চালের সাথে মানে ধান গাছের জিনের সাথে মিশ্রিত করা হয়েছে, ফলে সেই ধানের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন উৎপন্ন হয়। এক কথায় কি না, বিটা ক্যারোটিন কথা অর্থই হচ্ছে এখানে বিটা ক্যারোটিন, যেটাকে বলা হয় ভিটামিন এ প্রোভিটামিন। প্রোভিটামিন মানে এই ভিটামিন বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষ হয়। তাহলে আমি যদি প্রোভিটামিনটাকে চালের মধ্যে তৈরি করতে পারি, তোমার যকৃতে যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ সংশ্লেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা খাওয়ার পরেতে, এই চালটা খাওয়ার পরেতে ভিটামিন এ তোমার নর্মালি তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ধরনের বিটা ক্যারোটিন মানে তৈরি করা সম্ভব হয়েছে। তা যাই হোক, এটাই হচ্ছে বায়োফর্টিফিকেশনের একটা প্রধান তোমাদের উদাহরণ। এবং জিঙ্কযুক্ত ধান, চাল, ভুট্টা, ভিটামিন এ সমৃদ্ধ পালং শাক, গাজর, মিষ্টি কুমড়ো, ভিটামিন সি সমৃদ্ধ করলা, অধিকতর প্রোটিন সমৃদ্ধ বিন, মটন তৈরি করা, এবার তারই উপযোগিতাগুলো থেকে বলা আছে এখানে। তো যাই হোক, আমাদের এটা পর্যন্তই আজকে তোমাদের ক্লাস। এর পরেতে আমাদের চলে আসবে একদম আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারির মধ্যে। এবার এগুলো সোজা আছে, আরও পার্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওগুলো, ঠিক আছে। তো যাই হোক, এখান পর্যন্ত রেডি করো। আশা করি কারোর আটকানোর কথা নয় এগুলো, ঠিক আছে। যেমন কোশ্চেন দিয়েছি সেভাবে এগুলো রেডি করে নেবে।